ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের ব্যাকরণ বইয়ের 3 নাম্বার যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ দেখো শব্দ, পদ ও বাক্য। তো এই চ্যাপ্টারটা আজকে তোমাদের আমি আলোচনা করব। তো তোমরা শোনো একটু আমার কথাগুলো। তো প্রথমেই আমাদের জানতে হবে শব্দ কাকে বলবো। দেখো তোমাদের বইয়ে আছে সংজ্ঞাটা, একটু দেখো। এক বা একাধিক শব্দ সমষ্টি উচ্চারিত হয়ে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তবে সেই ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। তাহলে এখানে কিন্তু শব্দ কথাটা যে আছে এটা কিন্তু ভুল আছে তোমাদের বইয়ে। তাহলে কি হবে? এক বা একাধিক ধ্বনি সমষ্টি। এখানে তোমরা একটু দেখে নেবে, এটা হবে কি? এক বা একাধিক ধ্বনি সমষ্টি উচ্চারিত হয়ে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন সেই ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। তাহলে দেখো শব্দ কাকে বলবো, যে তোমাদের বইয়ে দেওয়া হয়েছে যে এক বা একাধিক ধ্বনি সমষ্টি উচ্চারণ করে যে নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাকে বলা হয় শব্দ। তাহলে ধরো একটা যদি আমি বলি, এই যে প্রথমে তোমাদের আছে একটা দেওয়া আছে যে ময়ূর। ময়ূর শব্দটা বললে আমরা কি বুঝতে পারছি? যে ময়ূর একটা পাখিকে বোঝাচ্ছে। তোমাদের ময়ূরের ছবিটা তোমাদের চোখের সামনে ভেসে উঠছে। কিন্তু ময়ূর শব্দটাকে বলার সময় আমাদের দেখো কিছু কিছু ধ্বনি একসাথে করে ময়ূরটাকে বলতে হচ্ছে। যেমন দেখো ম উড়, ম উড়। তাহলে ম উড়, এই যে দুটো ধ্বনিকে আমরা যুক্ত করলাম, দিয়ে কি হলো? ময়ূর। তাহলে এই যে ময়ূরটা যখন আমরা ম বলছি, উড় বলছি, তখন কিন্তু আমাদের কোনো অর্থ হচ্ছে না। ম উড়, কোনো উড় বলে কিছু হয়, ম বলে কিছু হয় কিন্তু না। কিন্তু দুটোকে যখন আমি যুক্ত করলাম, ম আর উড়, তখন দেখো কি হলো? যে ময়ূর বললে একটা শব্দ তৈরি হচ্ছে যেটার একটা অর্থ আছে। তাহলে এরকমভাবেই ছোট ছোট কিছু ধ্বনি যুক্ত করে যখন একটা অর্থপূর্ণ একটা অর্থ প্রকাশ পাবে সেটাকেই বলা হবে শব্দ। যেমন আমি যদি বলি অ আ, এরকমভাবে আমি একটু ধ্বনি উচ্চারণ করলাম, কিন্তু অকে যুক্ত করলে কি কোনো শব্দ হলো? কোনো অর্থ তুমি বুঝতে পারলে? তাহলে যেহেতু অর্থ হলো না, তাহলে সেটা কিন্তু শব্দ হবে না। তাহলে কি? যে কোনো ধ্বনি উচ্চারণ করলেই কিন্তু শব্দ হবে না। যে ধ্বনিগুলো পাশাপাশি যুক্ত করে একটা অর্থ প্রকাশ পাবে তখন সেটাকে হবে শব্দ। তো আশা করছি তোমরা শব্দটা বুঝতে পেরেছো। আমি আর একটা উদাহরণ দিই, যে যেমন আছে জিরাফ। তো জিরাফ, জিরাফ যদি আমি বলি, জি আর রাফ একসাথে যুক্ত করে হলো জিরাফ। জিরাফ বললে একটা পশুর নাম বোঝাচ্ছে, তাহলে এটা হলো একটা শব্দ। কিন্তু আমি যদি বলি জি কল, জি কল বলে কিছু হয় না, কিন্তু দুটো কিন্তু ধ্বনি, জিটা একটা ধ্বনি, কলটা একটা ধ্বনি, কিন্তু দুটোকে একসঙ্গে করলে কোনো মানে হচ্ছে না, তাহলে এটা শব্দ হবে না। তাহলে শব্দ তখনই হবে যখন দুটো ধ্বনি একসাথে, দুটো কেন, এক বা একাধিক ধ্বনি পরপর বসে যখন একটা অর্থ প্রকাশ হবে তখন সেটা হবে শব্দ। তো দেখো এখানে অনেক কিছু তোমাদের বলা আছে, শব্দ নয় শব্দ। তাহলে ক, ল, ক, দন্ত স, লকস বলে তো কিছু হয় না। লকস আমরা পাশাপাশি অনেকগুলো ধ্বনি ব্যবহার করলাম, কিন্তু কিছু তো হলো না। কিন্তু যখনই আমরা সেকে সাজিয়ে কলস বলছি তখন দেখো সেটা হচ্ছে একটা শব্দ। কলস বলতে মাটির হাঁড়ি, মাটির কলসিকে বোঝানো হচ্ছে কলস। তো এরকমভাবে যেগুলো কোনো মানে হবে না সেগুলো হচ্ছে শব্দ নয়, আর যেগুলোর মানে অর্থাৎ অর্থ হবে সেগুলো হচ্ছে শব্দ। নেক্সট আছে দেখো বর্ণ বিশ্লেষণ। তো বর্ণ বিশ্লেষণ কাকে বলবো? আগের চ্যাপ্টারে তোমরা বর্ণ কাকে বলে পেয়েছো। সেই বর্ণগুলোকে, যে একটি অর্থপূর্ণ শব্দকে বিশ্লেষণ করলে যে বর্ণগুলি পাওয়া যায় সেই রীতিকে বলা হয় বর্ণ বিশ্লেষণ। অর্থাৎ যখন আমরা অর্থপূর্ণ একটা শব্দকে যখন ভাঙবো বর্ণ অনুযায়ী, সেই বিশ্লেষণটাকে বলা হয় বর্ণ বিশ্লেষণ। দেখো তোমাদের একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে বিষয়টা। যেমন তোমাদের বই আছে কলস। কলসটাকে তোমাদের বই ভাঙা হয়েছে, কিন্তু সেটা একটু ভুল আছে। আমি ভেঙেছি, সেটা একটু তোমরা দেখে নেবে। কটাকে উচ্চারণ করলে অ আসছে একটা, তাহলে ক অ, ল অ, দন্তেশ অ। এখানে ল এর পরে অটা ছিল না। আর যখনই আমি সব বর্ণগুলোকে ভাঙবো তখনই কিন্তু তার তলায় একটা হসন্ত হবে। হসন না হলে কিন্তু বর্ণ ভাঙা যায় না। তাই এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে। যেটা ভাঙছি সেটাতে হসন হবে না, কিন্তু যে বর্ণটা থেকে ভাঙছি সেটাতে হসন হবে। যেমন দেখো ক এর পরে কটাকে ভেঙে অ হয়েছে, তাই ক অ, ল অ, দন্তেশ অ, কলস। তাহলে ক এর সাথে অ ছিল, ল এর সাথেও অ ছিল, আর দন্তেশ এর সাথেও অ ছিল। তাহলে যে বর্ণগুলো থেকে অগুলোকে ভাঙলাম তার তলায় একটা করে হসন হলো। নেক্সট দেখো কি আছে অত্যন্ত। অত্যন্তটাকেও ভাঙা হয়েছে, দেখো অ, তয়ে জফলা, ত জ অ, দন্তের ন আর তয়ের তলায় কিন্তু তোমাদের হসন ছিল না, এই দুটোতে তোমরা হসন দিয়ে নেবে, হসন অ। নেক্সট হরিণ, হ অ, রয়ের তলায় হসন ছিল না, তোমরা হসনটা দিয়ে নেবে, হর্ষই মূর্ধন্য অ। ঠিক আছে। নেক্সট এই পেজটা দেখো, তোমাদের একটু বলে দিই যে এখানে বিভক্ততে তয়ের তলায় হসন ছিল না, তোমরা একটু হসনটা দিয়ে নেবে। পরাজিতটা তোমাদের বইয়ে ঠিকই আছে, তোমরা একটু দেখে নেবে। পিপিলিকাটাও ঠিক আছে। পরীক্ষাটার রয়ে কিন্তু হসন হবে, পরীক্ষাটার রয়ের তলায় হসন হবে।
তারপরে এরকমভাবে বর্ণ বিশ্লেষণ করা হয়। তোমরা আগের ক্লাসও আমি তোমাদের বর্ণ বিশ্লেষণ করেছি। তো বর্ণ বিশ্লেষণ এভাবে করা হয় কে যে এই যে সাহায্যটাকে ভাঙা যায়, দেখো দন্তের সয়ের সাথে আকার যোগ আছে, তাহলে দন্তের সয়ে আকার, হয়ের সাথে আকার আছে, অন্তের জয়ে জ ফলা, আর তার সাথে অ তো সব ব্যঞ্জন বর্ণের সাথেই থাকে অ, তাই সববারই পরে হচ্ছে অ। তো এগুলো একটু বর্ণ বিশ্লেষণগুলো দেখে নেবে। বর্ণ বিশ্লেষণ খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদের এক্সামেও দেবো। নেক্সট হচ্ছে পদ। পদ কাকে বলবো? যে বিভক্তিযুক্ত শব্দকে বলা হবে পদ। বিভক্তিযুক্ত শব্দকে বলা হবে পদ। তাহলে এই বিষয়টা জানতে গেলে তোমাদের জানতে হবে যে বিভক্তি কাকে বলে। দেখো আমরা অনেক সময় বলি, এই যে এই শব্দটাই দেখো, যে পুকুরের জলে রুই মাছ দেখা যায়। এইটা তো একটা বাক্য হলো এবং তুমি সেটার অর্থ বুঝতে পারলে যে পুকুরের জলে রুই মাছ দেখা যায়। কিন্তু আমি যদি এই বাক্যটাকে এইভাবে বলতাম, শব্দগুলোকে, পুকুর জল রুই মাছ দেখা যায়, পুকুর জল রুই মাছ দেখা যায়, তাহলে কি বাক্যটা ঠিকঠাক হতো না। তাহলে দেখো বাক্যটাকে সুন্দর করার জন্য বা সঠিক করার জন্য আমাদের কি করা হয়েছে, পুকুরের সাথে এর যোগ করা হয়েছে, পুকুরের, জলের সাথে এ যোগ করা হয়েছে, জলে। তাহলে পুকুরের জলে রুই মাছের সাথে কে যোগ করা হয়েছে, মাছকে দেখা যায়। তাহলে দেখো যখন আমরা এই যে এর, এ, কে এগুলোকে যুক্ত করলাম তখন বাক্যটা সম্পূর্ণ হলো, না হলে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হচ্ছিল না। তো এই যে শব্দকে বাক্যে পরিণত করার জন্য যেগুলো ব্যবহার করা হয় তাকেই বলা হয় বিভক্তি। তাহলে এই বিভক্তিযুক্ত শব্দকে বলা হয় পদ। পুকুর কিন্তু একটা শব্দ, কিন্তু পুকুরের যখন বললাম তখন এটা হলো পদ। তাহলে পুকুরটা হলো শব্দ, পুকুরের সাথে যখন এরটা বিভক্তিটা যুক্ত করলাম তখন সেটা হলো পদ। জলটা হচ্ছে শব্দ, জলের সাথে যখন বাক্যে উপযোগী করার জন্য একার বসালাম তখন এই জলে এটা হলো পদ। তাহলে বিভক্তিযুক্ত শব্দকে বলে পদ। নেক্সট হচ্ছে দেখো বাক্য। বাক্য কাকে বলবো? যে কয়েকটি পদ সুসজ্জিতভাবে পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে সেই পদ সমষ্টিকে বাক্য বলা হয়। তাহলে কি শব্দ যদি আমরা পাশাপাশি বসাই তাহলে কিন্তু বাক্য হবে না, কারণ আমি একটু আগেই তোমাদের উদাহরণ দিলাম পুকুর জল রুই মাছ দেখা যায়, সেটা তো হলো না। কিন্তু আমি যখন শব্দের সাথে বিভক্তিকে যুক্ত করে তাকে পদে পরিণত করছি, যে পুকুরের জলে রুই মাছকে দেখা যায়, এই যে এর, একার, এ, কে যোগ করে আমি বাক্যটাকে সুন্দর করলাম, তাহলে তখন সেটা হলো পদ। তাহলে কতগুলি পদ পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা হয় তখন তাকে বলা হবে বাক্য। ঠিক আছে, তাহলে কয়েকটি পদ পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করা হয় তখন তাকে বলা হবে বাক্য। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, যে নিচে মনে রাখতে হবে যে বাক্য যেন অবাস্তব, অর্থহীন, এলোমেলোভাবে সাজানো এবং অসমাপ্ত না হয়। তাহলে বাক্য গঠন করতে গেলে সেই বাক্যটাকে কোনো সময় অবাস্তব, অর্থহীন, এলোমেলোভাবে সাজানো হলে হবে না। অবাস্তব যদি আমি বলি যে আকাশে মাছ দেখা যায়, এটা কিন্তু বাক্যটা হলো, কিন্তু এটা কি কোনো বাক্য হলো? এটা কি কোনো অর্থ আছে? আকাশে কি মাছ দেখা যায়? দেখা যায় না, তাহলে এটা বাক্য হবে না। যেমন তোমাদের বইও আছে মাছ আকাশে চলে, এটা বাক্য নয়, কারণ মাছ কখনোই আকাশে চলতে পারে না, এটা অবাস্তব, তাই এটাও কোনো বাক্য হবে না। আবার দেখো পরের পেজে আছে, বড় রয়েছে গরুগুলো বাঁদিকে কালো মাঠের, এলোমেলো করে সাজানো হয়েছে। ঠিক আছে, কারণ যদি এটা আমি বলতাম যে বড় মাঠের বাঁদিকে কালো গরুগুলি রয়েছে তাহলে কিন্তু হতো, কিন্তু দেখো উল্টো পাল্টা করে সব পদগুলোকে বসানোর ফলে এটাও বাক্য হয়নি। যদি বৃষ্টি থামে, তারপর আর কিছু বললাম না, একটা কথার হাফটা বলেই আমি ছেড়ে দিলাম, তাহলেও সেটা বাক্য হবে না। তাহলে বাক্য হতে গেলে এগুলো তোমাদের মনে রাখতে হবে, যে বাক্যটা যেন বাস্তব হয়, অবাস্তব না হয়, পদগুলো যেন সুন্দর করে পরপর সাজানো হয়, এলোমেলোভাবে সাজালে হবে না, আর সম্পূর্ণ কথাটাকে যেন আমি বলি, হাফ বলে ছেড়ে দিলে হবে না, অর্ধেক বলে ছেড়ে দিলে সেটাও বাক্য হবে না। এবার দেখো কতগুলো বাক্যের শ্রেণী বিভাগ আছে। বাক্যের শ্রেণী বিভাগ এগুলো জাস্ট তোমরা একটু আমার শুনে শুনে মনে রাখো, এগুলো তোমাদের অতটা ডিটেলস করতে হবে না। বাক্যকে 5 ভাগে ভাগ করা হয়: বিবৃতিমূলক, প্রশ্নবোধক, আবেগসূচক, ইচ্ছাসূচক, অনুজ্ঞাসূচক। বিবৃতিমূলক বাক্য কাকে বলবো? যে বাক্যে কোনো কিছু বর্ণনা করা হয় সেটা হলো বিবৃতিমূলক। যখন আমরা কোনো কিছুর বর্ণনা করি না, যে এই জানিস তো একটা আমি পাহাড় দেখতে গেছিলাম, সেই পাহাড়ের গায়ে অনেক গাছপালা ছিল, পাহাড়টা পাথর দিয়ে তৈরি ছিল, পাহাড়ের ওই পাথর খোদাই করে করে রাস্তা, তো এই যে আমি বর্ণনা দিচ্ছি, এরকম বর্ণনাগুলোকে বলা হয় বিবৃতিমূলক বাক্য। ঠিক আছে, তাকে আবার 2 ভাগে ভাগ করা হয়: ইতিবাচক, নেতিবাচক। এগুলো অত পড়তে হবে না, যে এগুলো তোমরা তোমাদের জাস্ট একটু শোনার জন্য পড়ে রাখো, ডিটেলস পড়ার দরকার নেই। যেসব বাক্যে হ্যাঁ অর্থ বোঝায়, যেমন গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়ে, আর যেগুলোকে না বোঝায় যে আমি এখন সেখানে যাব না, তাহলে ইতিবাচক এবং নেতিবাচক
এরকমভাবে বিবৃতিকে দুই ভাগে ভাগ করা হয়। নেক্সট হচ্ছে দেখো প্রশ্নবোধক। যখন আমরা কাউকে কোনো প্রশ্ন করি সেই বাক্যগুলোকে প্রশ্নবোধক। আবেগসূচক, যখন আমাদের বাক্যের মধ্যে মনের আবেগ, আনন্দ, দুঃখ, বেদনা, ঘৃণা ইত্যাদি প্রকাশ পায়। আমরা যখন আনন্দ পাই, ইস কী সুন্দর জিনিসটা, আমরা যখন একটা খুব আনন্দ পেলাম, বা আমরা ধরো খেলায় জিতলাম, হুররে আমরা খেলায় জিতেছি, এই যে। আবার ধরো কাউকে আমরা খুব ঘৃণা করছি, তুই মিথ্যা কথা বললি, এইভাবে যে আমাদের মনের আবেগগুলো প্রকাশ পাচ্ছে, হুররে, ছি, এগুলো হচ্ছে আবেগসূচক বাক্য। নেক্সট হচ্ছে ইচ্ছাসূচক বাক্য। ইচ্ছাসূচক কি? যে আমরা মনের ইচ্ছাটা প্রকাশ পাই, যে এই দেখো ভগবান তোমার মঙ্গল করুন, যে আমি চাইছি যে তোমার মঙ্গল হোক, আমার ইচ্ছা হচ্ছে এটা, তুমি দীর্ঘজীবী হও, এই সমস্ত বাক্যগুলোকে বলা হয় ইচ্ছাসূচক বাক্য। আর অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলবো? যে বাক্যের দ্বারা আদেশ, অনুরোধ ইত্যাদি বোঝানো হয়। আদেশ করা হয় কি? যে তোমার মা দেখো তোমাকে বলে না এই এখনই পড়তে বস, এই যে আদেশ করা হলো। আমি তোমাকে কাজ দিই না যে হোমওয়ার্কটা করবে, এই যে আদেশ দিলাম, বইটা খোলো, এইগুলো হচ্ছে আদেশ। আর অনুরোধ, অনুগ্রহ করে আমাকে বলে দেবেন যে এই রাস্তাটা কোথায়, অনুগ্রহ করে আমাকে এক গ্লাস জল দেবেন, এই যে আমি অনুগ্রহ করছি বা এই যে আদেশ করা, এই বাক্যগুলোকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য। তো তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো। পড়ার পরে অনুশীলনী প্রশ্নগুলো আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো প্রশ্নগুলো দেখো, প্রথমটা টিক চিহ্ন দেবে। নেক্সট হচ্ছে বর্ণ, আমি করেওছি তোমাদের জন্য, দেখো শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে তাকে বলা হয় পদ। নেক্সট হচ্ছে বর্ণ সমষ্টির যেটি শব্দ তার পাশে টিক, যেটি শব্দ নয় তার পাশে ক্রস। তোমরা এগুলো আকাশটা একটা শব্দ, তাহলে একে টিক দেবে। জবিও বলে কিছু হয় না, আমিও শুনিনি, তোমরাও শুনুনি, তাহলে এটাতে ক্রস দেবে। এরকমভাবে পরেরগুলো করবে। নেক্সট হচ্ছে দেখো সঠিক বাক্যের পাশে টিক ও ভুল বাক্যের পাশে ক্রস দাও। তখন খুব বৃষ্টি হচ্ছিল, এটা দিয়ে আমরা বুঝতে পারছি যে তখন খুব বৃষ্টি হচ্ছিল, তাহলে এটা ঠিক। উড়ছে নীল বিকেলে আকাশে বক, এটা দেখো ঠিকঠাকভাবে সাজিয়ে দেওয়া হয়নি, তাই এটা ক্রস। তো এইভাবে তোমরা পরেরগুলো করবে। নিচের বর্ণ সমষ্টি সাজিয়ে শব্দ তৈরি করো। তাপি, পিতা, তাহলে এই বর্ণগুলোকে সাজিয়েও পরেরগুলো তোমরা করবে। নেক্সট হচ্ছে দেখো নিচের শব্দগুলি বর্ণ বিশ্লেষণ করো। আমি বললাম একটা, তোমাদের আমি বলে দিই। বিকাশ, বয়ে হস্যি, ব হস্যই, কয়ে আকার, সবগুলো কিন্তু হসন আছে, দেখেছো তোমরা, হসনগুলো কিন্তু দেবে। কয়ে আকার, তালবস্যয় অ, বিকাশ, এরকম করে তোমরা পরেরগুলো করবে। শব্দ কাকে বলে, শব্দকে কিভাবে গঠন করা হয়, শব্দকে কীভাবে পদে পরিণত করা হয়, বিভক্তি যোগ করে। বাক্য কাকে বলে, বাক্যর নিয়ম। তো এগুলো তোমরা নিজেরা করবে, বই থেকে পড়ে আমি বুঝিয়েছি। আর উদাহরণ দাও। প্রশ্নবোধক বাক্য, তোমার নাম কি? নেতিবাচক শব্দ, আমি আজ খেলতে যাব না, না বোঝাচ্ছে। অনুজ্ঞা, দরজাটি বন্ধ করো। অনুজ্ঞা আদেশ, অনুরোধ, এগুলোই তো অনুজ্ঞা। আর আবেগসূচক কি? ছি, পরের দ্রব্য চুরি করলে, মানে যে এই পরের দ্রব্য চুরি করাটা ঘৃণার কাজ, সেটা হলো আবেগসূচক। তোমরা এগুলো বাড়িতে করো এবং পরের দিন আমি তোমার হোমওয়ার্ক পাঠিয়ে দেবো।